আমি রাজ্যের সমস্ত যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন তাদেরকে আমি সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আজকে আমাদের ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর কর্তৃক তো স্বাভাবিকভাবে এটা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। আগামী একটি কোর্স এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট, এক্সপেন্ডিচার, সারপ্লাস। যেমন রিসিপ্টে আছে 22,957.54, এক্সপেন্ডিচার ডলারে এবং 2024-25 অর্থবর্ষে জিএসডিপি প্রবৃদ্ধি আমরা আশা করছি যে 8.47% আমরা পৌঁছাতে পারব। রাজ্যের নিজস্ব আয়ের ক্ষেত্রে যেটা আমরা নিজস্ব কর আমরা করি সেটাও আমাকে 3,448 কোটি টাকা আমরা অনুমান করা হয়েছে এবং রাজ্যের নিজস্ব নন ট্যাক্স রাজস্ব অনুমানে 475 কোটি টাকা ধার্য করা হয়েছে। এবং ইনফ্রাস্ট্রাকচার যেখানে এগুলো ক্রমান্বয়ে প্রত্যেক বছর আমরা এটা খুব দায়িত্ব সহকারে যে এই মূলধনী ব্যয় এবং সেটা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাতে এবারও 6,633 কোটি 80 লক্ষ টাকা আমরা এই সম্পর্কে অনুমান করা হয়েছে। প্রায় 2023-24 সালের থেকে 24.26% বেশি। তো এখন স্বাভাবিকভাবেই বাজেটের মধ্যে যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কল্যাণে তাদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে কিছু না কিছু কর্মের সঙ্গে সকলকে যুক্ত করে রাখার বিভিন্ন পরিকল্পনা নেওয়াতে সেই সমস্ত সুযোগ এ রাজ্যের মানুষের কাছে আমরা পৌঁছাবার ব্যবস্থা করতে পারছি। বাজেটের মধ্যে সরাসরি যেমন মানুষের লক্ষ্য গতবার আমরা করেছি, এবছর আমাদের লক্ষ্য যে স্থায়ী কোনো যে ব্যবস্থা, যে রোজগার, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে নিজের স্বরোজগার করার ব্যবস্থা করা। তো সেই জিনিসগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়ে আমরা এই বাজেট আমরা করেছি। এবং কৃষি সেক্টর দেশের বা রাজ্যের অধিকাংশ মানুষ এই সেক্টরের সঙ্গে জড়িত। গত বছর আমরা অন্যান্য বছরের তুলনায় কৃষি সেক্টরে যথেষ্টভাবে আমরা গুরুত্ব দিয়ে আমরা বাজেটের অভিযান রেখেছি। এই বছর আমরা কৃষি সেক্টরকে যে 1,721 কোটি 94 লক্ষ টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, যা নাকি 2023-24 সালের বাজেটে অত্যধিক প্রয়োজন। কোনো জাতি, কোনো রাজ্য যদি তাদেরকে যদি শক্তিশালী হতে হয়, তাদের যদি মানে নিজেদের যদি বৃদ্ধি করতে হয়, সেখানে শিক্ষা বাদ দিয়ে হবে না। বছর বছর সেই শিক্ষাকে তো রাজ্যে আমরা বৃদ্ধি করার কতবারও করেছি আমরা। এই বছর যেখানে তাছাড়া এছাড়াও বিভিন্ন অন্য ক্ষেত্রে যেখানে আপনারা সকলে জানেন যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যেখানে দিনকে দিন বিভিন্নভাবে নতুন যে ব্যবস্থাপনা এই রাজ্যে শুরু হয়েছে, ডেন্টাল কলেজ থেকে শুরু করে অন্যান্য এর আগেও যেখানে আমরা নিউরো সার্জন করা হয়েছে বিভিন্ন রকম ভাবে। আজকে বর্তমানে এ রাজ্যে ক্যান্সারের ট্রিটমেন্ট আমাদের রাজ্যে হচ্ছে। সবকিছু ছাড়িয়ে যেখানে এই খাতে 1,726 কোটিতে 9,65,000 পরিবার আমাদের রাজ্যে আছে এবং বাকি 4 লক্ষ যেখানে 15,000 পরিবার যে গত 15 ফেব্রুয়ারি আমাদের রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয় হাত দিয়ে এ রাজ্যের বাকি অবশিষ্ট
এবং এটা বলতে দ্বিধা নেই, এই যাবৎ যত রকম স্কিম এই রাজ্যে চালু হয়েছে কখনো আগে বা মাঝখানে আজকে পর্যন্ত এমন কোন স্কিম হয়নি যে স্কিমে 100% মানুষ তার সঙ্গে তাদেরকে যুক্ত করা গেছে। সেটাই একমাত্র মুখ্যমন্ত্রী এই জন আরোগ্য যোজনার মাধ্যমে এই একটি সুবিধা স্বাস্থ্য পরিষেবাতে যেখানে 100% মানুষ এর সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করেছে। এবং শিক্ষাক্ষেত্রের মধ্যে আপনারা জেনেও গেছেন দুটি বিশ্ববিদ্যালয়, সেখানে আমরা শুরু অলরেডি হয়ে গেছে। আরেকটি ত্রিপুরা মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তো শিক্ষাক্ষেত্রে এইভাবে ব্যবস্থা করেছে। স্বাস্থ্য পরিষেবাতে বারবার বলেছি বিভিন্নভাবে যে জীবিতে বিভিন্ন শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে। এর বাইরেও যাতে তফসিলি জাতির ক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 400 জন শিক্ষার্থীকে 1 লাখ টাকা করে যে আমরা 4 কোটি টাকা ব্যয় করব, যাতে শিক্ষাক্ষেত্রে তাদের সহায়তা করা হচ্ছে। তো এই সম্পর্ক এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় মানুষের জন্য বিভিন্ন রকম আমরা যোজনা আমরা নিয়েছি। তো কোনো সম্প্রদায়কে তার বাইরে রাখা হয়নি। ওবিসির জন্য আমরা যথেষ্ট বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। এবং সবচেয়ে বড় কথা যে জনজাতি অঞ্চলের যে সুযোগের জন্য তাদেরকে এইবারে আমাদের বাজেটের টোটাল বাজেট তার থেকে 39.93% টাকা ধার্য করা হয়েছে। যেমন ধরুন তাদের একটা ডাইরেক্টলি TDADC কে যে সরাসরি একটা টাকা প্রদান করে, যেখানে নাকি তাদের ইয়েতে পঞ্চম রাজ্য অর্থ কোষের অধীনে করার অংশ থেকে বিভিন্ন রকম, সেটা গতবার আমরা করেছি কত 6,672 কোটি টাকা ডাইরেক্টলি তাদেরকে ফান্ডিং দেওয়া, এবং সেটাকে এবার 6,698 কোটি মানে তাদের ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। তো এইভাবে সবগুলো ক্ষেত্রে আমরা এবার বাজেটে প্রবিধান দেখেছি, সেচ প্রকল্প থেকে শুরু করে আরেকটি আমরা নতুন একটা যোজনা আমরা এবার এনেছি যে দেখুন 60টি বিধানসভা কেন্দ্র, এর বাইরেও প্রত্যেক বছরই যে রোড দেখা যায় বিভিন্ন বিধানসভার বিধায়করা তাদের কিছু কিছু রোড থাকে তাদের ইন্টারনালি, যে রোডগুলো হয়তো বারবার বলতে হয়, হয়তো তাদের রিমাইন্ড করতে হয়, যিনি পিডব্লিউ মিনিস্টার দায়িত্বে থাকে তাকে বলতে হয়। কিন্তু সেখানে এবার আরো সুযোগ করে দেওয়া হয়েছে যে আগামী 4 বছর টোটাল 60টি বিধানসভা কেন্দ্রে 30 কিলোমিটার রাস্তা নূতন করবে কি পুনর্করণ করবে, কিংবা স্পেশাল কোনো রোডকে সেখানে ইচ্ছা করলে যে 30 কিলোমিটার টার্গেট করা হয়েছে 4 বছরে, এবং সেটা যদি মনে করে যে ডাবল লেন করবো সেটা 15 কিলোমিটার করবে, কেউ সিঙ্গেল লেনে করবে তো 30 কিলোমিটার করবে। এই সমস্ত কাজ যার বিধানসভা বিধায়করা তাদের এই ইচ্ছা অনুযায়ী তারা এখানে সিস্টেম ওয়াইজ সেখানে 2000 কোটি টাকা তাদের বরাদ্দ করে রাখা হয়েছে 60টি বিধানসভা কেন্দ্রের জন্য। এটা স্বাভাবিকভাবে কোনো একটি বিধানসভা কেন্দ্র যে এই ডেভেলপমেন্টের বাইরে থাকবে না। 30 কিলোমিটার রাস্তা একটা ন্যাশনাল হাইওয়ে বাদ থাকবে না, স্টেট হাইওয়ে বাদ থাকবে। তো এই সমস্ত রোডের বাদ দিয়ে 30 কিলোমিটার প্রতি বিধানসভা কেন্দ্রে যদি প্রতি বিধায়ক তার যদি এলাকাতে মানুষের ডিমান্ড মোতাবেক রাস্তা করতে হয়, তাহলে বোধহয় না একটা বিধানসভা কেন্দ্রে এর বিচার রাস্তা বাকি থাকবে। যাতে এটার দায়িত্ব নিয়ে বলতে পারি সরকারের সিদ্ধান্ত মানে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত যে প্রত্যেকটা 60টি বিধানসভা কেন্দ্রের ছোট বড় সমস্ত রাস্তা সেগুলো কমপ্লিট করা হবে। ডেভেলপমেন্ট শুধুমাত্র কিছু ডাইরেক্টলি মুখে খাদ্য তুলে দেওয়া সেটা ডেভেলপমেন্ট হতে পারে না, সাময়িক চলতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন লাগে। ডিপার্টমেন্ট এমএলএদের একটা পরামর্শ, তাদের সাজেশন থাকে, এটা সবই একবার সেই সিস্টেম মোতাবেক গভর্নমেন্টের অর্গানাইজেশন কি পিডব্লিউডি কি জাস্ট করে বোর্ডগুলো পিডব্লিউডি করে। তো এই জিনিসগুলো সরকারের নিয়ম মোতাবেক যে সিস্টেম আছে সেই সিস্টেম এবং সে যা যা আমাদের গভর্নমেন্টের নিয়ম আছে টেন্ডারিং সিস্টেম এভরিথিং উইল বি মেইনটেইন। এটাতে কোথাও গ্যাপ থাকবে না। এমন নয় যে বিধায়ক নিজে কাজ করে ফেলবে, এরকম কোনো ব্যবস্থা রাস্তা করাবে, তাহলে একটা বিধানসভা তার দায়িত্বে তার রাস্তা সেগুলো কমপ্লিট থাকবে। এটা বোধহয় যোজনা আনা হয়েছে
এবং এছাড়াও ধরুন বিভিন্নভাবে আপনারা জানেন PM জনমন যে প্রধানমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে যে রাজ্যের জনজাতি অঞ্চলগুলোতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা মানে বিদ্যালয় থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে এমন সমস্ত রোজগারদের সুযোগী করা, পানীয় জল থেকে শুরু করে এভরিথিং সেগুলো এই PM জনমনের মাধ্যমে হবে। একদম যারা অত্যধিক দরিদ্র জনজাতি অংশের মানুষ আছেন তাদের প্রথমত বাছাই করে সেই কাজগুলো অলরেডি বরাদ্দ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সুতরাং এই সমস্ত কিছু করে বাজেট আমরা করেছি এবং অনেক সময় আমরা রাস্তাঘাটে দেখবেন এগুলো ভাবতে হবে। যেমন আমরা অনেক সময় আছে যারা আমাদের মহিলারা আছেন, শিশুরা আছে, যে তাদের অনেক সময় যে রাস্তায় আমাদের যে টোটাল পজিশন, এতে অনেক সময় দেখবেন যে একটা টয়লেট ইউজ করতে হবে, বাচ্চাদেরকে ফিডিং করতে হবে, এই সমস্ত কিছু একটা অসুবিধা কিন্তু হয়। মানে এটা খুব যদি খুব ভালো করে নজর দেখা যায়, এই একটা খুব সেন্সিটিভ ইস্যু, তাদেরকে সুযোগ করে দেওয়া এবং সেটা আমরা এবার দায়িত্ব, এটা ওই সমস্ত পথ চলতিতে যারা আছে, যারা যাতায়াতের মাধ্যমে থাকে, তাদের এই জিনিসগুলো ব্যবহার করে। এটা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট। রাজ্যকে আমরা বলবো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো, তাহলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে গেলে যে ধরনের যে ব্যবস্থাপনা তৈরি থাকতে রাজ্যে, সেই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কিছু দফায় দফায় দেখে দেখে এগোচ্ছি এবং অবশ্যই সেগুলো আমরা এই বাজেটে প্রতিফলন করব। তো আমার অনুরোধ হচ্ছে এই যে এর মাধ্যমে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, সরকারের বিশ্বাস যে এই বাজেট শুধুমাত্র সাময়িক সুযোগ সুবিধা নয়, এই বাজেট দীর্ঘ সময়ের এবং সেটা পার্মানেন্ট যে ব্যবস্থাপনা এবং সেই ব্যবস্থাপনার জন্য অত্যধিক উপযোগী এবং আমরা এইভাবেই বাজেটে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর আপনাদের যে বাজেটের রেফারেন্স ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর মেইনলি বেশি ফোকাস করা হয়েছে, আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে কি ঘোষণা করা হয়েছে? আমি আগে বলেছি যে লোন সিস্টেম করা হচ্ছে, বিভিন্ন ব্যবসার জন্য তাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। তো এইভাবে কর্মসংস্থান, রোজগার করতে হবে। আজকে আমরা দেখুন, আজকে রোজগারের কথা বলছি আমরা, আজকে টিআরএমের মাধ্যমে এই রাজ্যে 5 লক্ষেরও বেশি মহিলা তারা রোজগারের পথে। সরকার এদের রোজগার করার জন্য কি করতে হবে, যে রোজগার করতে গেলে তাদের যে সমস্ত আর্থিক সহযোগিতা করা, লোন ব্যবস্থা করা, এই সমস্ত কিছুর মাধ্যমে রোজগার হবে। আজকে 5 লক্ষ মহিলা, আজকে দেখুন 1600 কোটি টাকারও বেশি সরকার টিআরএমের মাধ্যমে লোন দেওয়া হয়েছে এবং প্রত্যেকে কোনো, আজ পর্যন্ত আমরা জানি না, আপনারা দেখতে পারেন যে কোনো মহিলা বলে না যে 8 থেকে 10,000 নিচে আমি রোজগার করি মাসে। এটা একটা বললাম মহিলা সশক্তিকরণের ব্যবস্থা এবং লাখপতি দিদি, একজন মহিলা লাখপতি দিদি, যেখানে প্রধানমন্ত্রী যে লাখপতি 3 কোটি ঘোষণা করেছেন, আমাদের রাজ্যেরও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আমরাও 2 লক্ষ দিদিকে লাখপতি বানাবো। অলরেডি 84,000 মহিলা আজ পর্যন্ত, যে 84,000 মহিলা আমাদের লাখপতি দিদি হিসাবে ডিক্লেয়ার্ড এবং 1 লক্ষ বাকি যে 16,000 সেই এটাও আগামী আমরা এর মধ্যে এটা পূরণ করব। এর বাইরে একুইপমেন্ট নেই বা রাজ্য পুলিশের আধুনিকীকরণের কোনো ধরনের কোনো বরাদ্দের ইয়ে নেই, কিংবা ট্রাফিক সিগন্যাল, আগরতলা শহরের যে ট্রাফিক সিগন্যাল, এগুলি আধুনিকীকরণেও কোনো। দেখুন, একটা যখন লাস্ট ইয়ার আমরা বাজেট করি, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, তাদের কাজের গতিকে সঠিক করে রাখার জন্য যে কাজটুকু করতে সরকার সেগুলো বাজেট কমিশন হয়তো আপনি দেখেছেন ওইটার কথা, কিন্তু ওদেরটা সেভাবে আমরা ব্যাখ্যা করি নাই। কিন্তু এটা অলরেডি চলছে যে কোভিডের যে আপনার ওদের জন্য যা করা হয়েছে, যে রাখা হয়েছিল, সেগুলো অলরেডি কাজ চলছে বিভিন্ন জায়গায়। সেটা তো আলাদা করে বলি, বাজেটে দেখেন অনেক কিছু আছে, বাজেটে অনেক কিছু। ইউনিয়ন ফাইন্যান্স নির্মলা সীতারামন যে একটা ন্যাশনাল অ্যাসেট মনিটাইজেশন পাইপলাইন স্কিম ঘোষণা করেছে, তো এইভাবে আপনি যে ল্যান্ড ব্যাংকে বলেছেন আনইউজ গভর্নমেন্ট ল্যান্ড ডেভেলপ করা হবে। দেখা যাচ্ছে রাজ্য সরকারের অনেক জায়গা যেখানে এরকম আনডেভেলপড প্রচুর জায়গা রয়ে গেছে, সেগুলোকে ডেভেলপ